নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের দ্বিতীয় পর্ব আজকে পড়তে শুরু করছি। তার প্রথম পরিচ্ছেদ। আমাদের বিয়ের একটা যেমন তেমন ন্যাড়া বিবরণী দিই শোনো। আমাদের বিয়ের দিন দারুণ বৃষ্টি পড়েছিল। একটুখানি ফাল্গুন মাসের মাঝামাঝি বৃষ্টি পড়ার কোনো কারণ ছিল না। পথঘাট ভেসে গেল। সন্ধ্যার আগে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেল। সুখের বিষয়, ঘণ্টা দুয়ের মধ্যে জল থেমেও গেল। পরে দুঃখিত, মোবাইলটা একটুখানি গড়াগড়ি খেতে চাইছিল। পরে যতীন্দ্রমোহন সেনগুপ্তর মেম স্ত্রী নেলি বললেন, এরকম হওয়া ভালো। আমাদের দেশে বলে এর ফলে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি হয় না। তা জানি না, কিন্তু গত ৪৯ বছরে আমাদের যথেষ্ট ঝগড়াঝাটি হয়েছে। সে যাকগে। মোট কথা, আরম্ভ থেকে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের সময় লেগেছিল ১৫ থেকে ২০ মিনিট। পৌর অ্যাক্ট নতুন চালু হয়েছিল, নাম সই করে বিয়ে। তার ৩-৪ জন সাক্ষী, আবার সেই সাক্ষীদের আরও ৩-৪ জন সাক্ষী সই হয়ে গেলেই চুকে গেল। রেজিস্ট্রারের অফিসে এক কপি, আমাদের কাছে এক কপি। তা সেই কপিটা আনা হয়নি শেষ পর্যন্ত। কি লেখা ছিল তাও মনে নেই। তবে একথা মনে আছে, আমাদের সোনা পিসিমার ছেলে মুকুল বসু, আমার মুকুলদা, শুধু আমার পক্ষে সাক্ষী হয়নি, ওর নিজের গাড়ি করে আমাকে অকুস্থলে নিয়ে গিয়েছিল পর্যন্ত। সেজন্য ১ বছর বাবার কাছ থেকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল। অবশ্যই এর মূলে ছিলেন আমার পিসিমা। বাবাকে কবজা করতে না পেরে আমার দরকারের সময় এইভাবে আমাকে সাহায্য করেছিলেন। মা, মাসি, পিসি, খুড়ি, জেঠির মতো কে বা আছে। ছোটবেলা থেকে বাবার সঙ্গে পিসিমার ঝগড়া, বাবা নাকি গায়ের জোরে জিততেন। আসল ব্যাপার হলো যে বাবার অমতে বিয়ে হয়েছিল। সে ১ বছর জোড়া লোমহর্ষক কাহিনী। পাত্রকে বাবা আগে চিনতেন এবং খুবই পছন্দ। সেই হলো মজা। হিন্দু পাত্র, যদি ব্রাহ্মমতে বিয়ে করে তো আপত্তি ছিল না। সত্যি কথা বলতে কি, বাবা নিজেও ছিলেন হিন্দু পাত্র, তবে ব্রাহ্মমতে বিয়ে করেছিলেন। আমাদের বেলা তাও নয়। ফলে যা হবার তাই হলো। আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো না। ভাবো একবার, না আশীর্বাদ, না অধিবাসের তত্ত্ব। পূর্ব বাংলায় যাকে অধিবাস বলে, এদিকে তাকে গায়ে হলুদ বলে। না রসুন চৌকি, না বরযাত্রীদের শোভাযাত্রা, এমনকি না পুরুতাচার্য মন্ত্রগান, না কিচ্ছু। তবে কি করে ভালো স্ত্রী হতে হয় সে বিষয়ে ২-৪টি চোখা কথা বলতে রেজিস্ট্রার মশাই ছাড়েননি। কে না জানে, MA পাশ করা কলেজের মাস্টারনি এবং প্রায় ২৫ বছর বয়সের মেয়েদের পক্ষে ভালো স্ত্রী হওয়া কি কঠিন ব্যাপার। আমার বন্ধু অলোকা মালা বদল করালো। আমার আঙুলে প্লেন সোনার একটা ৩ সাইজ বড় আংটি পরানো হলো। বিয়ের বর অলোকার মামা। বিয়ে হচ্ছে অলোকার বাবা বাঘ শিকারী কুমুদনাথ চৌধুরীর মেফেয়ারের বাড়িতে, এবং তিনি নিজেও একজন সাক্ষী। কাজেই আমার চেয়ে ১.৫ বছরের বড় অলোকা একরকম কন্যাকর্ত্রী হয়ে বসল। ২ পুরুষের জানাশুনো পরিবার। অলোকার মা মাসিরা আমার মা মাসিদের বেথুনের সহপাঠিনী। বিয়েটাই বলা যেতে পারে অলোকার একা হাতের চক্রান্তে সম্ভব হয়েছিল। তবে পাত্রটিকে মনে ধরেছিল বলে আমিও যথেষ্ট সহযোগিতা করেছিলাম। বাড়িতে এত গঞ্জনা, এত অশান্তি সত্ত্বেও মত বদলায়নি। তবে সত্যি কথাই বলবো, যদি মনে হতো মা এতে দুঃখ পাবেন, তাহলে কতখানি সাহস পেতাম জানি না। মায়ের নীরব সমবেদনা থাকলেও বাবার একটি কথার প্রতিবাদ করেননি। এই রকম ছিল তাঁর কর্তব্যবোধ। ভাই বোনেরা সকলে আমার পক্ষাবলম্বী, যদিও প্রায় সবাই তখন স্কুল কলেজের ছাত্রছাত্রী। দিদি MA-BT পাশ করে গোখলেতে সামান্য মাইনেই পড়ায়। সে আমাকে বেনারসি শাড়ি আর কিংখাবের ব্লাউজ আর তার জমানো ১,০০০ টাকা দিয়েছিল। সে এক বিয়ে বটে। কনের বয়স প্রায় ২৫। অনেকেরই মতে বিয়ের বয়স পার হয়ে গেছে। অবশ্যই দেখে মনে হতো ১৮-১৯। রোগা শ্যামা, মাথা ভরা কোমর অবধি লম্বা চুল। দেখতে খারাপ না হলেও কোনো মতেই
রূপসী বলা চলে না। চলেছি 36 বছর বয়সের, দেখে মনে হতো 46, কারণ 20 আগেই চুলে পাক ধরেছিল। সদ্য আমেরিকা ফেরত 6 ফুট লম্বা, সুদর্শন, সংস্কৃত জানা, সাহিত্য সঙ্গীত রসিক, দাঁতের ডাক্তার পাত্রকে বিয়ে করতে। আমার না ছিল বিশেষ রূপ, না ছিল এককানাকুড়ি যৌতুক। ওদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আড়ালে কি মন্তব্য করেছিলেন খানিকটা আঁচ করা যায়। তবে আমার ভক্তরা আর আশুতোষ কলেজের ছাত্রীরা হতাশ। আড়াল থেকে দেখে তাদের চোখে জল। লীলাদির বাবা কি নিষ্ঠুর, অমন গুণের মেয়েকে কিনা বুড়ো বরের গলায় ঝুলিয়ে দিলেন। অনেকটা অন্ধদের হাতি দেখার ব্যাপার। তবে এই বিষয়ে কারো কোনো কথায় আমাদের বিন্দুমাত্র এসে যেত না। অনেক চিন্তা করে মন ঠিক করে ফেলেছিলাম, তার আর নড়চড় হয়নি। এখন মনে হয় বাবা যদি রাগমাগ না করে বেদনা আবেগের শরণাপন্ন হতেন তাহলে মন ঠিক করাটা আরও শক্ত হতো। ভাগ্যিস আমার সঙ্গে কনসাল্ট করেননি। সে যাগ্গে সেই সন্ধ্যায় কলকাতার পথে 1 হাঁটু জল দাঁড়িয়েছিল আধ ঘন্টার বৃষ্টিতে। যারা বলে 50 বছর আগে কলকাতার রাস্তায় বেশি জল দাঁড়াতো না, তারা কিচ্ছু জানে না। তবে খানিকটা স্নেহের বশে আর বেশিটা কৌতূহলের জন্যে ওই জল ভেঙে 750 অতিথি আমাদের বিয়ের ভোজ খেয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ এসেছিলেন, অবশ্যই খাননি। সেকালে গাড়িও উঁচু উঁচু হতো, তাই আসতে পারলেন। রবীন্দ্রনাথের নিজের নকশায় নিজের হাতের তৈরি ছোট একটি চামড়ার হ্যান্ডব্যাগ উপহার দিয়েছিলেন, সেটি আমার কাছে এখনও আছে। মেফেয়ারের রেজিস্ট্রির পর আমরা জলঝড় মাথায় করে উত্তর কলকাতায় কারবালা ট্যাঙ্ক লেনে আমার শয্যাশায়ী 77 বছর বয়সের শ্বশুরমশাইকে প্রণাম করে এলাম। তিনি আমার হাতে সোনা বাঁধানো লোহা পরিয়ে আশীর্বাদ করলেন। আহ্নিক না করে জল স্পর্শ করতেন না, কিন্তু আমাকে আদর করে নিয়েছিলেন। আমার মা ব্রাহ্মণের মেয়ে, বাবা কায়স্থ, আমরা ব্রাহ্ম, এসব তুচ্ছ ব্যাপার তিনি গ্রাহ্যই করলেন না। আমাকে বললেন, মুরগি খাওয়াটা যদি ছাড়তে পারো আমি সেরে উঠে তোমার কাছে থাকবো, তোমার রান্না খাবো। মনে হয়েছিল এই উদার মানুষটির জন্য সব ছাড়তে পারি। কিছুই ছাড়তে হয়নি অবশ্যই, উনি আর সেরে ওঠেননি। লিভারের অ্যাবসেস হলে তখন কেউ বাঁচত না। উনিও 5 মাস না কাটতেই স্বর্গে গেলেন। রেখে গেলেন আমার মনের মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য একটি কোমল উষ্ণ জায়গা। ছোটবেলায় অনেক শুনেছিলাম হিন্দুরা বড় অনুদার। কাজের বেলায় ঠিক তার উল্টোটি দেখলাম। হিন্দু পরিবারে বিয়ে হয়ে আমি খুব সুখী হয়েছি। আমি ঠাকুর পুজো করি না, জাত মানি না, তাছাড়া কোনো তফাৎ দেখি না। বহু হিন্দু বন্ধুরাও ওসব করেন না। অনুষ্ঠিত ধর্মের ওপর চিরকালই আমার বিরাগ। যাই হোক, কারবালা ট্যাঙ্ক থেকে ফেরবার পথে দেখলাম সার্কুলার রোডে জল বেড়েছে। আমার স্বামীর বৈক গাড়ি সন্তর্পণে তারই উপর দিয়ে যখন থিয়েটার রোডে আমার জ্যাঠুতো ভাসুর খগেন্দ্রনাথ মজুমদারের বাড়ির সামনে দাঁড়ালো, দেখলাম লোকজনে আলোয় আনন্দ কোলাহলে বাড়ি গমগম করছে। ওইখানে আমাদের বিয়ের ভোজ হলো। 750 লোক চিংড়ি মাছের মালাইকারি, রাবড়ি ইত্যাদি ভালো ভালো জিনিস খেয়ে আমাদের শুভেচ্ছা জানিয়ে অনেক রাতে বাড়ি গেল। দুঃখের বিষয়, আমার মনের অবস্থা এমন ছিল না যে ওই সব উপভোগ করি। সেই 19শে ফেব্রুয়ারি 1933 থেকে আমার নতুন জীবন শুরু হলো। বলেছি তো, সবই হলো উল্টো রকম। বিয়ের ভোজ হলো বরের বাড়িতে, এমন কথা কেউ শুনেছে? সেই সন্ধ্যায় যাদের সঙ্গে দেখা হলো তারাই হয়ে দাঁড়ালো আমার সারা জীবনের সঙ্গে। তাই বলে পুরনো বন্ধুরা কেউ আমাকে ছেড়ে যায়নি, যাবেই বা কেন? তারা তো প্রায় সবাই হিন্দু, বাবা এবং মা ভাই বোনরা ছাড়া। দাদা একবার জিজ্ঞেস করেছিল, বলেছিলাম অশান্তি বাড়িও না। আমার বড়দি সুখলতা রাও এরকম শুধু নাম সই করা বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকগুলো কড়া কথা বলেছিলেন, কিন্তু তিনি আর আমার ভগ্নিপতি ডাক্তার জয়ন্ত রাওও এসেছিলেন। এরা আমার স্বামীর পুরনো পেশেন্ট ও বন্ধুজন। সেকালের ওইসব বিরোধের কথা ভাবতে এখন আশ্চর্য লাগে। এত তিক্ততা, উষ্ণতার কিন্তু আদৌ হৃদয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ব্যাপারটা ছিল সম্পূর্ণ মতামতের ব্যাপার। তবু এত ধোঁয়া, এত আগুন কেন বোঝা যায় না। খালি বাবা আমাকে ত্যাগ করলেন। পরদিন সকালে সব কথা ভুলে দুজনে গেলাম বাবাকে প্রণাম করতে।
তিনি আমাদের দেখেই ঘর থেকে উঠে চলে গেলেন। শুধু ঘর থেকেই নয়, আমার জীবন থেকেই সরে পড়লেন। তারপর 18 বছর বেঁচেছিলেন, কখনো আমার বা আমার ছেলেমেয়ের দিকে ফিরে চাননি। আমি তবু 2-4 দিন পরপর ওদের বাড়িতে গিয়েছি, মা ভাই বোনদের অজস্র আদর পেয়েছি। বাবা আর আমার সঙ্গে কথা বলেননি। তিলে তিলে আমার মনেরও নিশ্চয় পরিবর্তন হয়েছিল। 18 বছর পরে যখন তিনি চোখ বুঝলেন, আমি এতটুকু ব্যক্তিগত অভাব বোধ করিনি। যে অভাব, যে বেদনা ছিল, ওই সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে টের পেলাম। শিউরে উঠেছিলাম। সবাইকে বলেছি, এমন কাজও করো না, ভালোবাসার উপরে মতামতকে স্থান দিও না। ভাবি, যদি জঘন্য কোনো অন্যায় কাজ করতাম, তাহলে আমাকে এর বেশি কি শাস্তি দিতে পারতেন? ভালোবাসা আর মতামত দুইয়ের মধ্যে আসলে কোনো সম্বন্ধ নেই। তাছাড়া মতামত বড় সাংঘাতিক জিনিস। আমারও যেমন নিজস্ব মতামতের অধিকার আছে, আমার বুদ্ধিমান বয়স্ক সন্তানদেরও সমান অধিকার আছে। সবচেয়ে মজার কথা হলো, এটা বাবার কাছেই শিখেছিলাম। যখন বুঝলাম যা হবার নয় তা হবার নয়, তখন ওই অধ্যায়টা খরচের খাতায় লিখে নতুন জীবন শুরু করলাম। নিতান্ত আঘাটায় পড়িনি। আমার স্বামীর নিজের বাপ, দাদা, দিদি, বৌদিকে না চিনলেও আমার বন্ধু অলকার কারণে সমবয়সী ভাসুরপো, ভাসুরঝি, মায়ের বয়সী ভাসুর, যা, দেওর, ভাগ্নে, ভাগ্নি অনেককেই বহুদিন ধরে জানতাম। বিয়ের রাতে লাইন দিয়ে বয়সে বড়রা অনেকে এসে প্রণাম করলো। আমি তো কোন দিকে তাকাবো ভেবে পাইনে। একজন বলিষ্ঠ কালো প্রায় সমবয়সী ছেলে এসে বলল, তুমি আমার চেয়ে 3 বছরের ছোট, কিন্তু সম্পর্কে মামিমা হও, তাই প্রণাম করতে এলাম। তার নাম ছিল রবীন্দ্রলাল রায়। ছোটদের জন্য গল্প প্রবন্ধ লেখায় আর ক্যারিকেচার করাতে তার জুড়ি ছিল না। সে আমার নতুন জীবনের প্রথম বন্ধু। বছর 2 আগে তার মৃত্যু পর্যন্ত সে বন্ধুত্বে এতটুকু ছেদ পড়েনি। অধ্যাপক নীরেন রায়ের সঙ্গে চেনা হলো। তখন তিনি পরিচয় পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইংরেজি সাহিত্যে দক্ষ, ঘোর কমিউনিস্ট। ওর কল্যাণে মার্ক্সবাদ সম্বন্ধে কিছু পড়তে বাকি রাখিনি। তবু কেন দলে ভিড়ছি না বলে চটে যেতেন। আমাকে দিয়ে পরিচয়ের জন্য সমালোচনা লিখিয়ে নিতেন। মতে না মিললে রেগেমেগে ফেরত দিয়ে যেতেন। সানানো সব কথা বলতেন। মাঝে মাঝে উৎকৃষ্ট চকোলেট খাওয়াতেন। কবি সুধীন দত্তকে আগের বছর শান্তিনিকেতনে দেখে তাঁর রূপে হাঁ হয়ে গেছিলাম। রবীন্দ্রনাথ তখনই বললেন, মনে রেখো, ও বিবাহিত আর খটোমটো কাব্য রচনা করে। এবার তাঁকে বন্ধুভাবে পাওয়া গেল। পরে আমাদের বাড়িতে অনেক সন্ধ্যা কাটিয়েছিলেন। চৌকস কইয়ে বলিয়ে মানুষ, ভালো ইংরেজি বলতেন। একদিন কফি খেতে খেতে বললেন, কফি কেমন হওয়া উচিত বলবো? ডার্ক অ্যান্ড দ্য ডেভিল, হট অ্যান্ড হেল অ্যান্ড সুইট অ্যাজ সিন। একটা মজার গল্প বলি। আমাদের সেই বিয়ের রাতে অনেকের জুতো চুরি গেছিল। তাঁদের মধ্যে একজন হলেন সুধীন্দ্রনাথ। খালি পায়ে সুন্দর মানুষটি অনেকক্ষণ তাঁর নতুন ভালো পামশু জোড়া খুঁজে খুঁজে হয়রান হয়ে খালি পায়ে গাড়ি চেপে বাড়ি চলে গেলেন। পরে আমাদের কাছে গল্প করলেন, শুধু যে জুতো হারালো তাই নয়, চোরটাকে দেখেও কিছু করতে পারলাম না, এই দুঃখ। আমরা বললাম, কেমন চোর? ভদ্রলোকের মতো দেখতে, সাদা ধুতি পাঞ্জাবি পরা, একটা ফিকে গেরুয়া উড়নি কাঁধে ফেলা, রোগা, লম্বা, ফর্সা, কুচকুচে কালো দাড়ি। আরেকবার দেখলেই চিনতে পারবো। সকলের পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল। দেখেই বুঝলাম প্রফেশনাল। সঙ্গে দল আছে, তাদের কাছে আমার জুতো পাচার করেছে। আমি তো শকড। আরে ও যে আমার নানকুদা, উপেন্দ্র কিশোরের ছোট ছেলে সুবিমল। ওরও নতুন জুতো সেদিন খোয়া গেছিল, তাই সকলের পা দেখছিল। কেউ যদি ভুল করে পড়ে থাকে। সুধীন্দ্রনাথ ব্যস্ত হয়ে বললেন, ওকে যেন আবার আমার কথা বলা না হয়। হার্ডিং বলে এক ছোকরা সাহেবের সঙ্গে চেনা হলো। আমার স্বামীর বন্ধু, মরিস মোটরসে চাকরি করত, ইংরেজ। ওরা
মা ম্যাডলিন হার্ডিং রামকৃষ্ণ মিশনের, এটা ওরা আছে, এটা আসলে হওয়া উচিত ওর মা ম্যাডলিন হার্ডিং রামকৃষ্ণ মিশনের ভক্ত ছিলেন, বইটইও লিখেছেন। হার্ডিং এদেশে আর এদেশীয়দের ভালোবাসত, নানা রকম দোষ ধরে দিত, আমরা তেড়ে তর্ক করতাম। গাড়ি নিয়ে বাংলার গাঁয়ে বনে জঙ্গলে বেড়াবার শখ ছিল, আমরাও কতবার সঙ্গে গেছি, বাড়ির ছেলের মতো হয়ে গেছিল। দেশ স্বাধীন হলে ওদের আপিস গুটিয়ে আনা হলো, ও উগান্ডা চলে গেল। যাবার আগে একটা চঞ্চলা আইরিশ মেয়ে বিয়ে করেছিল, এখন তাদের কোনো খবরই জানি না। সেই দিন থেকেই একটা নতুন পরিবেশে নতুন জীবন আরম্ভ হয়ে গেল। পুরনো চেনা লোকরাও নতুন চেহারা ধরল। এতকাল যাকে যা বলে ডেকে এসেছি, অনেক জায়গায় সে ডাক বদলাতে হলো। আমার শ্বশুর ছিলেন বাপের সবার ছোট ছেলে, আমার স্বামী তাঁর ছোট ছেলে, আমি তাঁর চেয়ে 11 বছরের ছোট। হঠাৎ কেমন বড় হয়ে গেলাম। আমার বড় ভাসুর ডাক্তার JN মজুমদারের মেজ ছেলে ডাক্তার জ্ঞান মজুমদার আমার কলেজ জীবন থেকে আমার চেনা, আমার চেয়ে বছর 2 বড়। সে আমার ভাসুরপো হয়ে ভক্তি ভরে প্রণাম করল। দেখা দেখি তার বড় ভাই ডাক্তার প্রতুল মজুমদারও করল। দিলীপ কুমার রায়ের ছোট বোন মায়া হলো সুরেন্দ্রনাথ বাণুজ্যের পুত্রবধূ, আমার চেয়ে প্রায় 10 বছরের বড়, আমার ভাগ্নি, কাজেই সেও প্রণাম করল। তার চেয়েও খারাপ হলো আমার বন্ধু অলকার মা মাসিরা, আমার মা মাসিদের সহপাঠিনী, আধ বুড়ি গিন্নিবানি সব, তাঁরা একদিনেই আমার সমবয়সী হয়ে গিয়ে মনের কথা প্রাণের কথা বলতে শুরু করে দিলেন। খালি অলকা বুবু আমার নিজের আত্মীয়রা যেমন ছিল তেমনই রইল। আসলে আমিও আর আমাতে ছিলাম না, কেমন যেন হকচকিয়ে গেছিলাম। আগে অধ্যাপক সুশোভন সরকার, কালিদাস নাগ, হিরণকুমার সান্যাল ও তাঁদের সমবয়সীদের বেশ কিছু বড় মনে হতো। হঠাৎ আমিও বড় হয়ে তাঁদের সমান হয়ে গেলাম। জীবনের খুঁটিগুলো নড়বড় করতে লাগলো। ভাবলাম, এ আবার কি? পুরনো কাপড় চোপড় জিনিসপত্রের বেশিরভাগের যেমন বিলি বন্দোবস্ত করে এসেছি, এও কি তাই নাকি? সব কিছুকে অবাস্তব আর অকিঞ্চিতকর বলে মনে হতে লাগলো। দ্বিতীয় পর্বের প্রথম যে পরিচ্ছেদ সেটা একটু বড়, সামান্যই বড়, খুব বেশি বড় না, তবু এটা দুভাগে পড়াটাই ভালো হবে। সুতরাং আজকে এই পর্যন্তই থাক, পরের প্রথম পরিচ্ছেদের পরের অংশ পরের দিন শোনাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন। আপনারও ভালো লাগবে, আমার তো ভালো লাগবেই। একটু লাইক করবেন, একটা কমেন্ট করবেন, মন ভালো হয়।